নমস্কার, জবাব চায় বাংলাতে ময়ূক আবার আপনার সঙ্গে চলে এসেছে। ময়ূক রঞ্জন ঘোষ আজ একটা সংখ্যা দিয়ে জবাব চায় বাংলা শুরু করবে। 2,29,099 টাকা। 2,29,099 টাকা। এই 2 লাখ টাকা বা 3 লাখ টাকার মাঝামাঝি এই সংখ্যাটা, এই টাকাটা যদি আজ রাতে আপনার অ্যাকাউন্টে কেউ ফেলে দেয় বা একটা সুটকেস যদি আপনাকে দিয়ে দেয়, আপনি ঠিক কি করবেন? ভাবুন ভাবুন, থমকে গেলেন কেন? আপনি মেসেজ করুন, আপনি আত্মীয় স্বজনের সাথে কথা বলুন যে এই 2.5 লাখ টাকা নিয়ে আপনি কি করবেন। যদি কিছুই না করতে পারেন, আপনি এই মুহূর্তে লাইভ স্ট্রিমিংয়ে ময়ূককে ট্যাগ করে লিখুন যে 2,29,099 টাকা আপনার কাছে থাকলে এই মুহূর্তে হঠাৎ করে আমি দিয়ে দিলাম আপনাকে, কি করবেন আপনি? ফ্ল্যাট বাড়ির জন্য প্রথম কিস্তিটা দেবেন, একটা গাড়ির জন্য অ্যাডভান্স পেমেন্ট করবেন, একটা জমি কিনে নেবেন গ্রামে, মেয়ের স্কুলের জন্য যে লোনটা নিয়েছিলেন সেই লোনটা শোধ করে দেবেন, কি করবেন? এই সমস্ত কিছু করবার জন্য আপনাকে একটা রিসিট পেতে হবে। আপনি 2 লাখ টাকার যাই করেন না কেন, তার জন্য একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। আমি যদি আপনাকে দিই 2 লাখ টাকা, আমি তো চাইবো যে ঠিক আছে দিয়ে দিলাম, কিন্তু আপনি কি করলেন? আপনি কি জুয়ায় সেই টাকাটা উড়িয়ে দিলেন? আপনি কি রেসের মাঠে টাকাটা উড়িয়ে দিলেন? আপনি কি হাওয়ায় টাকাটা উড়িয়ে দিলেন? না, আপনি গঙ্গায় টাকাটা ভাসিয়ে দিলেন। ভাই, সদ্ব্যবহারের জন্য একটা শংসাপত্র সেটা তো দেখাও যে আমি গরিব মানুষ, আমি আমার মেয়ের বিয়ের জন্য এই টাকাটা ব্যবহার করেছি, আমার প্রচুর লোন ছিল, ধার বাকি ছিল, আমি সেই ধার বাকিটা চুকিয়ে দেওয়ার জন্য এই টাকাটা ব্যবহার করেছি। কথা হচ্ছে 2.5 লাখ টাকা বা 2,29,099 টাকা নিয়ে। এবার ভাবুন, 2,29,099 কোটি টাকা। একদম ঠিক শুনেছেন, 2,29,099 কোটি টাকা, অর্থাৎ 2,29,099,000,000,000। আবারও বলছি, 2,29,099,000,000,000, অর্থাৎ 7টা শূন্য, তার আগে 2,29,099, অর্থাৎ 2,29,099 কোটি টাকা। এই 2,29,099 কোটি টাকার কোনো হিসেব নেই, অর্থাৎ এই টাকাটা কেন্দ্র থেকে এসেছে, কিন্তু রাজ্যে কি খাতে খরচা হয়েছে, কিসের জন্য এই টাকাটা দেওয়া হয়েছিল এবং কি পারপাসে সেই খরচাটা হয়েছে। ভূতে খেয়ে গেছে টাকাটা, ভূতের রাজার বরের মতন ভ্যানিশ হয়ে গেছে, মিস্টার ইন্ডিয়ার মতন। কেউ এসে ছো মেরে নিয়ে গেছে, ইগলে চিল পাখিতে ছো মেরে নিয়ে গেছে টাকাটা, ভ্যানিশ হয়ে গেছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, মেঘনা নদী দিয়ে ভেসে গেছে টাকাটা, ইঁদুরে খেয়ে গেছে টাকাটা, কেউ জানে না। তার কারণ সদ্ব্যবহার শংসাপত্র রাজ্যের তরফ থেকে দেওয়া হয়নি। আমার হাতে এই মুহূর্তে ক্যাগের যে সিএজি, আপনি মনে করে দেখতে পারেন যে ইউপিএ সরকার, দ্বিতীয় ইউপিএ সরকারের গোটাটা সিএজির যে কাঁটা, সেই সিএজি কয়লা দুর্নীতি, সেই কয়লা দুর্নীতি এমনভাবে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাদা পাঞ্জাবিতে এমনভাবে সেই কয়লার দাগ লেগেছিল যে সরকারটা পর্যন্ত পড়ে গেছিল। সেটাও একটা সিএজি রিপোর্ট ছিল, সেইটা নিয়েও বিরোধীরা এক চুল সরেনি। এবং বাংলায় রাজ্যের যারা বিরোধী দল আছে, বিজেপি, আইএসএফ, কংগ্রেস এবং বামেরা যারা বাইরে, বিধানসভার বাইরে, তারা একটা কথা শুধু বলছে, তারা বলছে যে 2,29,099 কোটি টাকার যে অ্যালোকেশন হয়েছে এই বাংলাতে, তার শুধু হিসেব চাওয়া হচ্ছে যে ভাই এই টাকাটা দেওয়া হয়েছে, এই টাকা দিয়ে অনেক কিছু হয়ে যায়। যে রাম মন্দিরের কথা বলা হয় না, রাম মন্দির কতগুলো বানানো যায় 2,29,099 কোটি টাকা দিয়ে। ছেড়ে দিন রাম মন্দির, ছেড়ে দিন মন্দির, ছেড়ে দিন মসজিদ, ছেড়ে দিন গির্জা, হাসপাতালের কথা বলেন তো, কতগুলো হাসপাতাল এই 2.5 লক্ষ কোটি টাকা দিয়ে বানানো যায়, কতগুলো
এডুকেশনাল সেন্টার বানানো যায়, কতগুলো আইসিডিএস সেন্টার বানানো যায়, আরে ভুলে যান সবকিছু, কতগুলো নবান্ন বানানো যায়। এই 2,29,000 কোটি টাকা দিয়ে আজ বাংলার মানুষ জবাব চাইছে যে এই সদ্ব্যবহার শংসাপত্র, ইউটিলাইজেশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো যে বাকি 2021 সালের মার্চ পর্যন্ত যে 3,95,000 ইউটিলাইজেশন সার্টিফিকেট দাখিল করা হয়নি, কেন হয়নি? এক একটা ইউটিলাইজেশন সার্টিফিকেটের মূল্য প্রায় 20 থেকে 25,000 টাকা, যার মোট আর্থিক মূল্য 2,29,099 কোটি টাকা। মাথার মধ্যে ঢুকিয়ে ফেলুন, কে বলেছে আমাদের বাংলা গরিব? 2,29,099 কোটি টাকা যদি আপনার আমার চারপাশে যে নেতারা ঘুরে বেড়ায় তাদের পকেটে ঢোকে, তাহলে আমি আপনি গরিব থাকবো, আমি চিৎকার করে যাব, আপনি চুপচাপ শুনে যাবেন জবাব চায় বাংলা। রিমোট ঘুরিয়ে দেবেন বা থেকে যাবেন, কিন্তু তারা বড় বড় স্করপিও গাড়িতে ঘুরবে, তারা সাইকেলে পাওয়ার মতন জায়গাতে ছিল না 2011 সালে। আজ তাদের 5টা করে গাড়ি, 6টা করে বড় বড় কনভয়, বড় বাড়ি, বাড়ির মাথার উপর সুইমিং পুল, নিচে সিকিউরিটির জন্য আলাদা বাংলো, বাগান বাড়ি 5টা। 2,29,099 কোটি টাকা এই বাংলাতে খরচা দেওয়া হয় না। আবারও বলছি একই কথা, বিস্তারিত জানাবো, কিন্তু আমার একটা সিম্পল কথা, আমি যদি আপনাকে টাকা দিই, ধরে নিন আমি মিস্ত্রি খাটালাম আমার বাড়িতে, একটা কন্ট্রাক্টর দিয়ে দিলাম, সেই কন্ট্রাক্টর আমার 3 তলাটা বানিয়ে দেবে। আপনার বাড়ির সামনে একটা দোকান ঘর তৈরি করার জন্য সেই মিস্ত্রি, রাজমিস্ত্রি, সে হেড কন্ট্রাক্টরের কাজটা করলো। কত টাকার সিমেন্ট কিনেছে, কত টাকার বালি কিনেছে, আপনি জিজ্ঞেস করবেন না? আচ্ছা ধরে নিন জিজ্ঞেস করলেন না, সৎ মানুষ তিনি, আপনি বিল চাইবেন না? কেন্দ্রীয় সরকার তো শুধু এই কাজটা করছে ভাই, 2,29,099 কোটি টাকা খরচা হয়েছে, মেনে নিচ্ছি। তোমরা সততার প্রতীক, তোমরা এত সততার প্রতীকের মতন কাজ করেছো 11 বছরে, আমি তোমার থেকে 1 টাকারও হিসেব চাইবো না, কিন্তু বিল তো অন্তত যাও, ইউটিলাইজেশন, সদ ব্যবহার হয়েছে যে সেটা তো দেখাও। না তো সবটা তো অপা হয়ে যাবে, সবটা তো পার্থ চ্যাটার্জি আর জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে যাবে। দাদা এটা তো চলতে পারে না, এটা তো মগের মুলুক নয়, এবং এটা মগের মুলুক নয়। এখনো আপনারা ভারতে রয়েছেন, আমি ভারতীয়, যে প্রশ্ন তুলছে সে ভারতীয়, এবং ভারতের রাজকোষ থেকে এই টাকাগুলো যাচ্ছে, আমার আপনার ট্যাক্সের টাকা থেকে এই টাকাগুলো অ্যালোকেট করা হয়েছে। কাগজ দেখব, কেন্দ্রীয় সরকার দেখবে, বাংলার মানুষ দেখবে। ইউটিলাইজেশন সার্টিফিকেট দেখাতে অসুবিধা কোথায় শাসক দলের? যদি চুরি না হয়ে থাকে টাকাগুলো, যদি টাকাগুলো সৎ পারপাসে, সৎ ব্যবহার হয়ে থাকে, তাহলে অসুবিধাটা কোথায়? দেখিয়ে দিন না। না এখানেও ইগো, কিসের ইগো? আজ আছেন কাল নেই, কাল যখন থাকবেন না জিজ্ঞেস করা হবে না, যখন আছেন তার হিসেবটা তো দিন। এই হ্যাবিটটা বন্ধ করুন যে কাগজ হাম নেহি দিখায়েঙ্গে, বিল হাম নেহি দিখায়েঙ্গে, ইউটিলাইজেশন সার্টিফিকেট হাম নেহি দিখায়েঙ্গে। আরে দেখাতে হবে, কারণ আপনারা পাবলিক ম্যান্ডেট নিয়ে এসেছেন এবং পাবলিক ডিমান্ড করছে, বাংলা জবাব চাইছে। একটা ছোট্ট প্রতিবেদন দেখবো এবং তারপর প্রতিবেদনের পর ধন্যবাদ দিবেন। पूरा झूठा बताया, कैग को कोई इंफॉर्मेशन ही नहीं था क्या लिखना है क्या लिखना नहीं है। इट्स ए डिस्टॉर्टेड फैक्ट्स and written by the BJP party। চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে। বিতর্কের কেন্দ্রে 2,29,000 কোটি টাকার খরচের হিসেব জানিয়ে শাসক ও বিরোধী শিবিরে তুমুল বাকবিতণ্ডা। একবজ্ঞা তৃণমূল গোঁ ধরেছে হিসেব তারা দেবে না, পাল্টা আদাজল খেয়ে মাঠে নামা বিজেপির পণ হিসেব আদায়ের পরই শেষ হবে লড়াই। কিন্তু সিএজিকে হিসেব দিতে এত কেন আপত্তি রাজ্য মন্ত্রিসভার? 100 দিনের কাজ থেকে আবাস যোজনা, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দিল্লি থেকে আসা টাকার খরচ কিভাবে হয়েছে, এই সাধারণ বিষয় তো জানতে চেয়েছে কেন্দ্রীয় সংস্থা। তা নিয়ে রাজ্যের এত প্রশ্ন কিসের? হিসেব দিতে কোন জায়গায় আটকাচ্ছে নবান্ন? এই সরকার চুরি করেছে, মমতা ব্যানার্জি এবং তার সরকার চুরি করেছে, সেটা দেখা যাচ্ছে রিপোর্টে, ক্যাগ রিপোর্টে। 1,94,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। আপনি ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি। শুধু যে হিসেব দিতেই আপত্তি তা নয়, আলোচনাতেও অরাজি সরকার। এদিন বিধানসভায় বিজেপি মুলতুবি প্রস্তাব আনতেই পত্রপাঠ তা খারিজ করে দেন অধ্যক্ষ। এরপরই তেতে ওঠে রাজ্য আইনসভার চত্বর।
তবে বিরোধীদের প্রশ্নবাণের মুখে পড়ে পাল্টা যুক্তির জাল বিছোতেই ব্যস্ত শাসক। কেন্দ্রের সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি, তা সত্ত্বেও বছরের পর বছর টাকা দিয়ে গেছে। এটা কত বড় একটা বুজরুকি, মানুষকে বিভ্রান্ত করবার একটা চক্রান্ত, সেটা বোঝাই যায়। হিসেব বিতর্ক সামনে আসতেই উঠে আসছে 5 বছর আগের একটি উদাহরণ। সেবার সিএ এনআরসি ইস্যুতে তৃণমূলের স্লোগান ছিল কাগজ তারা দেখাবে না। সেই প্রসঙ্গ উল্লেখ করে রাজনৈতিক মহলের প্রশ্ন, কাগজ না দেখানোর মতো খরচের হিসেবও কি দেখাবে না তৃণমূল? ধরা পড়ে যাবে সব জারিজুরি, তাই কি এত রাগঢাক? রিপাবলিক বাংলা। দেখুন, বাংলার মানুষ এবার বোধহয় চিন্তা করবে। যদি চিন্তা নাও করেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই রাত 8টা বাজে, 8টা 10 বাজে এই মুহূর্তে, রাত 8টা 10 থেকে যে সমস্ত কাগজপত্র নিয়ে আমরা বসছি, সেই সমস্ত কাগজপত্র দেখা বা শোনার পরে যারা এই মুহূর্তে বসছেন জবাব চায় বাংলাতে, আমি বলবো, অনুরোধ করব আগামী 1 ঘন্টা আপনারা অন্য কোনো চ্যানেলে না গিয়ে এই মুহূর্তে এই জিনিসগুলো দেখুন, বুঝুন নিজে যে বাংলাতে ঠিক কত কোটি টাকা জাস্ট ভূতে খেয়ে চলে যাচ্ছে। আবারও বলছি, 2,29,099 টাকার বিষয় এটা না। আমি যদি ময়ূখ যদি এখন এই মুহূর্তে আপনাকে মানি ট্রান্সফার করে, জাস্ট এমনি, কিচ্ছু না, আপনি ধরুন বললেন আমার টাকা দরকার ময়ূখ দা, আমাকে 2,29,099 টাকা দাও, তারপরেও আমি হিসাব চাইবো আপনার থেকে, সেম আপনিও চাইবেন। কেন্দ্র, ভারত সরকার রাজ্য সরকারের থেকে বলছে ভাই এটা 2 লাখ টাকার বিষয় নয়, বিষয়টা 2,29,099 কোটি টাকার। হিসেব তো দিতেই হবে, কাগজ দেখাবো না, হিসেব দেব না, খালি ধর্ণা করব, আর নেতা মন্ত্রীরা জেলে যাবে, তারপরেও বলবো যে না, ওরা দোষী সাব্যস্ত না হওয়া অব্দি ওদেরকে অপরাধী বলবো না। এসে কেসে চলেগা। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে, এবং তার পাশাপাশি আপনাদেরকেও বলছি এই মুহূর্তে যারা রয়েছেন অনলাইনে, যারা দেখছেন লাইভ স্ট্রিমিংয়ে দেখছেন, আপনারা বলুন যে রাজ্য সরকারকে অবিলম্বে এটা বার্তা দেওয়া উচিত কি উচিত না যে আপনারা হিসেব দিন, টাকা নিন, আর টাকা যেগুলো খরচা করেছেন বা উড়িয়ে দিয়েছেন সেই সমস্ত কিছুর সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট, রিসিট, মেমো, যাই হোক না কেন সেগুলো দিন। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিই। একেবারে বাঁদিক থেকে শুরু করছি, জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, বিজেপির সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের, রয়েছেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, এবং অনিন্দ সিংহ রায় রয়েছেন সমাজকর্মী, রাজনৈতিক কর্মী। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু তার আগে মামলাকারী, এটা নিয়ে মামলা হয়েছে, বিজেপি সিবিআই তদন্ত দাবি করছে। সিবিআই তদন্ত, জগন্নাথ দা, এটা হ্যাবিট হয়ে গেছে বোধহয় আপনাদের, তৃণমূল বলে, আজকেও বলেছে। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বোধহয় আপনারা বিভিন্ন সময় কাজে লাগাচ্ছেন, কখনো অন্যান্য আইনজীবীদের কাজে লাগাচ্ছেন, আপনাদের ঘুম থেকে উঠে সিবিআই তদন্ত চাই। আপনি আবার একটা কেসের মামলাকারী, এবং সিএজি রিপোর্টে আপনি যদি খুব ক্লিয়ারলি, আমি বিতর্ক আজকে একদম বিতর্কের জায়গার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে বোঝার জায়গা, আপনি যদি বলেন যে আপনাদের দাবিটা কি, এবং সত্যিই তো তৃণমূল বলছে এটা একটা কোভিড টাইমে ক্ল্যারিক্যাল মিস্টেক, এটা আসলে গা ঢিলেমি হয়েছে, এটার মধ্যে কোনো দুর্নীতি নেই। দেখুন, এই সেই সিএজি রিপোর্ট, যাবতীয় বিতর্কের, আজকে যে আপনারা বিতর্ক করছেন বা গত 2-3 দিন ধরে যা চলছেন, প্রধানমন্ত্রী পরিষদীয় দলনেতা তৃণমূলকে যে সিএজি রিপোর্ট পড়ার কথা বলেছিলেন, এবং এই সিএজি রিপোর্টের এই অংশটুকু নিয়েই আমার মামলা। গত বছর জানুয়ারি মাসে আমি এই মামলা করি। তার কারণ হচ্ছে, আপনি বারবার বলছিলেন যে 2,30,000 কোটি টাকার হিসেব নেই, কিন্তু এই 2,30,000 কোটি টাকার হিসেবে নেই, অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট যখন না থাকার পরেতে সিএজি যখন তার হিসেব লিখলো তাদের প্যারাগ্রাফে, মানে সিএজি প্যারা হলো রিপোর্টে লিখলো, আর তার শেষ প্যারাগ্রাফে সিএজি যেটা লিখছে সেটা লিখছে যে ইন দ্য অ্যাবসেন্স অফ ইউসিস, অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট না থাকার ফলেতে ইট could not be ascertained whether the recipients had utilized the grants for the purpose of the which these were given, অর্থাৎ যে উদ্দেশ্যে এই 2,30,000 কোটি টাকা দেওয়া হয়েছিল সরকারকে, সরকারের বিভিন্ন দপ্তরকে, তা সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা তা অ্যাসার্টেন করতে আমরা পারছি না, অর্থাৎ তা আমরা নিরীক্ষণ করতে পারিনি। তাই আমাদের বিচারে, অর্থাৎ অডিটরদের বিচারে, দিস অ্যাজিউমস, এটা মনে হচ্ছে বা এটা সর্বজন বিদিত যে গ্রেটার ইম্পর্টেন্স অফ পেন্ডেন্সি ইজ নন সাবমিশন অফ ইউসিস ইজ ফ্রট উইথ দ্য রিস্ক অফ মিস অ্যাপ্রোপ্রিয়েশন, অর্থাৎ
এখান থেকে বোঝা যাচ্ছে যে 2,30,000 কোটি টাকার যদি 10 বছরে বারবার হিসেব চেয়েও পাওয়া না যায় এবং যে উদ্দেশ্যে টাকা দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্য যদি পূরণ না হয়ে থাকে, তাহলে একদিকে উদ্দেশ্য পূরণ না হওয়া আর দ্বিতীয়ত হচ্ছে যথাযথ টাকার ব্যবহার না হওয়া, দুদিক থেকে এটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন। সেই মিস অ্যাপ্রোপ্রিয়েশনের তদন্ত চেয়েই আমরা সিবিআই তদন্ত চেয়েছি। কিন্তু জগন্নাথ, এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তাদেরও প্রতিক্রিয়া আমি দেখতে পাচ্ছি। আমার যে রিসার্চ টিম আছে তারা একদম নির্দিষ্টভাবে লিখেছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে এটা যাবে, এই রিপোর্ট শেষ কথা বলে না। আপনারা একটা বেসিক রিপোর্টকে ধরে এই হাওয়াটা কেন তুলছেন? তাহলে খুব সঙ্গত কথা। আমি আবার দেখাচ্ছি দর্শকদের যে মার্চ মাসে 2021 সালে এই সিএজি রিপোর্টটি গভর্নমেন্টকে দেয়। গভর্নমেন্ট 22 সালে এই রিপোর্টটি মাঝামাঝিতে বিধানসভায় টেবিল করে। আমি 23 সালের জানুয়ারি মাসে মামলা করি। এখনো পর্যন্ত আজ 24 সালের ফেব্রুয়ারি মাস, সরকার কেন আজও তো বিধানসভায় অর্থমন্ত্রী স্টেটমেন্ট দিয়ে বলতে পারতেন যে এই সিএজি রিপোর্ট যা কিনা এখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির সম্পত্তি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই সিএজি রিপোর্টটাকে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য নিদান দিয়েছেন। বলতেই পারতেন তো যে এই সিএজি রিপোর্ট ইজ নট স্যাক্রোস্যান্ট, এই সিএজি রিপোর্টকে আমরা মানি না, আমরা 2,30,000 কোটি টাকার হিসেব দেব না, যা করেছি বেশ করেছি, আমরা সিএজি রিপোর্টটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম। পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি এই সিএজি রিপোর্ট নিয়ে এখনো অবধি কোনো আলোচনা করেছে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি এই সিএজি রিপোর্টকে এখনো অবধি নারায়ণ ভয়েড করেছে? কমিটিটা চালাচ্ছে কি? এই একটা আরো বড় প্রশ্ন যে স্বাধীনোত্তর কালে বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি বরাবর বিরোধীরা পেয়ে থাকে এবং প্রপোর্শনেট ওয়েতে, অর্থাৎ বিরোধীদের যে যতজন সংখ্যক বিধায়ক থাকেন সেই বিধায়কদের সঙ্গে থেকে, অর্থাৎ ধরুন আমাদের যা এমএলএ সংখ্যা সেই অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে প্রপোর্শনেট ওয়েতে আমরা 6 জন বিধায়ক পাই। সরকারের বা স্পিকারের অধিকার হচ্ছে 6 জনের মধ্যে থেকে একজনকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করে রাখা। আমরা অশোক লাহিড়ীকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করতে চাই, যিনি কিনা প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা ছিলেন, একটি অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন। তাকে না করে এমন একজন দল বদলুকে তারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছেন এবং আমাদের প্রপোর্শনেটের কোটা থেকে না দিয়ে এমন করেছেন, যার ফলে এবং তার কোনো বৈঠকও ডাকা হয়নি, এই সিএজি রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়নি। সেই কারণেই আমরা এর মধ্যে এই মিস অ্যাপ্রোপ্রিয়েশনের গন্ধের মধ্যে আমরা সিবিআই তদন্ত চাইছি। এবং আরো কেন চাইছি আর একটা বিষয়, যে মূল 4টি দপ্তর নিয়ে এই সিএজি রিপোর্ট হিন্ট করেছিল, তার মধ্যে পঞ্চায়েত দপ্তর 81,000 কোটি টাকা, স্কুল শিক্ষা দপ্তর 37,000 কোটি টাকা, পুর দপ্তর 31,000 কোটি টাকা এবং স্বাস্থ্য দপ্তর 12,000 কোটি টাকা, নারী ও শিশু উন্নয়ন হচ্ছে 12,000 কোটি টাকা। আজকে আপনারা দেখুন আদালতের যে বিভিন্ন তদন্তের সম্মুখীন হচ্ছে কোন 4টি দপ্তর, শিক্ষক নিয়োগ দুর্নীতি, মিড ডে মিল দুর্নীতি ইত্যাদি দুর্নীতির জন্য শিক্ষা দপ্তর, পঞ্চায়েত দপ্তর MGNREGA অর্থাৎ 100 দিনের কাজ, আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, পঞ্চদশ অর্থ কমিশনের জন্য পঞ্চায়েত দপ্তর, আরবান ডেভেলপমেন্ট দপ্তর হচ্ছে পুরো নিয়োগ দুর্নীতি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান যেটা হচ্ছে সেটার জন্য, এবং হেলথ ও ফ্যামিলি ওয়েলফেয়ারের জন্য এখন আপনারা দেখছেন যে হেলথ মিশন যেটা ন্যাশনাল হেলথ মিশনের টাকা, সুস্বাস্থ্য ক্লিনিকের টাকা এবং একই সঙ্গে যেটা হচ্ছে হেলথ রিক্রুটমেন্ট, অর্থাৎ যে 4টি দপ্তর আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের সম্মুখীন হচ্ছেন, সিএজি রিপোর্ট অলসো রিফ্লেক্টস স্ক্যামস ইন দোজ ডিপার্টমেন্টস অনলি। একদম আমি বঙ্কিমদার কাছে যাব, কারণ বঙ্কিমদা বিধানসভায় অধিবেশনের সময় ছিলেন এবং আজ আমরা দেখেছি সেই চিত্র। কিন্তু তার আগে বিধানসভা থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা চাঞ্চল্যকর অভিযোগ করেন, সিএজি রিপোর্ট প্লেস করতে দেওয়া হয়নি এবং তাই নিয়ে আলোচনা করা যায়নি এটা নিয়ে, এবং তার পাল্টা মাননীয় স্পিকার মহাশয় তিনি তাদের ব্যাখ্যা বা হাউসের ব্যাখ্যা দেন। একবার শুনে নেব এবং তারপর বঙ্কিম ঘোষের কাছে যাব। সব ধরনের চুরি, জোচ্চুরি, দুর্নীতি, ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাগ রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না আমরা জানি। কনভেনশন অনুযায়ী বিধানসভায় অ্যাডজর্নমেন্ট মোশন দিলে অপোজিশনের পক্ষ থেকে রিড আউট করতে দেওয়া হয়, কিন্তু হাউস স্থগিত করা হয় না রেয়ার কেস ছাড়া। আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে, তাই আমাদের পড়তে দেওয়া হয়নি। আমাদের এখানে সিএজি রিপোর্ট এখনো পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো রিপোর্ট জমা পড়েনি।
এবং আমাদের রুল 233-তে পরিষ্কার বলা রয়েছে কোনো রিপোর্ট জমা না পড়লে সেটা নিয়ে ডিসকাশন করা যাবে না। আমি রুলটা কুট করে ওদের পড়েও শুনিয়ে দিয়েছি, সেই জন্য আমি এটাকে ডিসঅ্যালাউ করেছি। আমি বঙ্কিম ঘোষ আপনার কাছে যাব। বঙ্কিম ঘোষ, আমি কোনো প্রশ্ন করব না, আমি একেবারে দর্শকদের প্রশ্নগুলো নেব এবং এই প্রশ্নগুলোর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় কেন দেবেন না, হিসেব দিচ্ছেন না ঠিক আছে, কিন্তু একজন দর্শক এই মুহূর্তে প্রশ্ন করছেন আশিস কান্তি চ্যাটার্জি বলে হিসেব না দিলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ নয় কেন, এবং তার পাশাপাশি ভাস্কর দাশগুপ্ত একই লাইনে কথাবার্তা বলছেন। মানে আমি বলছি যে আপনারা পরবর্তী পদক্ষেপ হিসেবে কি করতে পারেন? মানে এই অঙ্কটা বিশাল, 2,29,099 কোটি টাকা। দেখুন, আজকে আমরা বিধানসভায় আমাদের যে ক্যাগ, সেই ক্যাগ রিপোর্ট নিয়ে আমরা আলোচনা চেয়েছিলাম, কিন্তু স্পিকার তিনি এটাকে অমিট করে গেছেন এবং এই প্রসঙ্গ তিনি তুলতে দেবেন না বলে তিনি হিন্দু ভাষায় জানিয়ে দিয়েছেন। বলে আমরা আজকে নয়, আমরা রাজ্য সরকারের যেভাবে দুর্নীতি সরকারে আসার পর সময়কাল থেকে চলছে এবং আজকে পর্যন্ত যেভাবে চলছে, এ বিষয়ে বারবার বিধানসভায় আমরা জানতে চেয়েছি। আমরা যখনই এরকম কোনো বড় ইস্যু আসে তখনই মুখ্যমন্ত্রী অ্যাবসেন্ট থাকে আমাদের বিধানসভায়। তো আমরা আপনাদের কাছে নিয়ে কি আলোচনা হবে ভবিষ্যতে, হবে কোনো ইঙ্গিত পেলেন? আমরা তো কোনো আশা দেখছি না, কারণ এই ক্যাগের মধ্যে যা লুকিয়ে আছে এ নিয়ে তো গোটা রাজ্য জুড়ে চর্চা হচ্ছে। মুখ্যমন্ত্রী ধর্ণামঞ্চে দাঁড়িয়ে তিনি পরিষ্কার ভাষায় বলছেন কিসের রিপোর্ট, ক্যাগের রিপোর্ট কিসের, ক্যাগ ফ্যাগ পড়ে আগে এনআরইজির টাকা দিক, 100 দিনের কাজের টাকা দিক, তারপরে ক্যাগের রিপোর্ট। অথচ বঙ্কিমদা আমি একবার একটু ইন্টারাপ্ট করছি, তার কারণ আমি মোবাইলে প্রচুর মেসেজ পাচ্ছি, আমি ক্ষমা প্রার্থী, সেই সমস্ত মেসেজ আমি পড়তে পারছি না। লাইভ স্ট্রিমিংয়ে আমি বহু দর্শক চাইছেন যে তাদের কথা বলা হোক। আমি একবার অনুরোধ করব পিসিআরকে টেলিফোন লাইন ওপেন করে দিতে, তাদের যদি কোনো বক্তব্য থাকে, হিসেব কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার দেবে না, তারা কি মনে করে, সেইটা যদি জানাতে হয় আপনারা ফোন করুন আমাকে, ময়ূককে সরাসরি আপনারা জানাতে পারেন। বঙ্কিমদা আমার 30 সেকেন্ডের একটা উত্তর আপনার থেকে জানতে চাই যে এইটা নিয়ে কি শাসক দলের মধ্যে একটা ইন্টেনশন আছে যে হ্যাঁ ডিসকাশন হোক? কারণ কি আমরা দেখেছিলাম বিনোদ রাইয়ের সময়, ইউপিএর সময় ঝড় উঠে গেছিল সিএজি রিপোর্ট নিয়ে। দেখুন, আমরা যেটা খুব পরিষ্কার ভাষায় বলেছি, সরকারের কোনো স্বচ্ছতা নেই, সরকার দুর্নীতিগ্রস্ত, এটা বারবার প্রমাণ হয়েছে। সরকারের যদি স্বচ্ছতা থাকতো তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে চেয়ারম্যানটা আমাদের বিরোধীদের দিতে পারতো এবং সেটা থেকেই কিন্তু সত্যতা প্রমাণ হয়ে যেত যে সরকার বিরোধীদের থেকে একজন দিয়েছে। এই প্রথম আমাদের বিরোধীদের থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান করা হলো না। অথচ আমরা জাতীয় রাজনীতিতে দেখেছি ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রধানমন্ত্রী, কংগ্রেস বিরোধী দল, তারা সংখ্যা না হওয়া পর্যন্ত তাদের যে পার্সেন্টেজ ওখানে ওদের সংখ্যা থাকা দরকার থাকা না সত্ত্বেও তাদের থেকে বিরোধীদের থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি অনিন্দদা কি বলবেন? অনিন্দদা, দেখুন 2,29,099 কোটি টাকা, মানে আমি শুরু থেকে যে ন্যারেটিভটা এখানে সেট করতে চাইছি, এজেন্ডাটা যেটা আলোচনা হওয়ার প্রয়োজন, ডিবেট হওয়ার প্রয়োজন, তা হলো 2 লাখ টাকাও অনিন্দদা আপনি যদি আমাকে দেন, আপনি হিসেব চাইবেন ময়ূক ভাই তোমাকে যে 2 লাখ টাকা দিলাম সেটা কি পারপাসে খরচা করলে, জাস্ট কিউরিওসিটি থেকে বলে দাও। এখানে 2 লক্ষ কোটি টাকার বিষয় হচ্ছে রাজ্য সরকার দেবে না, এটা মামদোবাজি। হ্যাঁ, বলি আপনার কথা, বলুন প্লিজ। এই সিএজি রিপোর্ট নিয়ে জগন্নাথ দা থেকে শুরু করে আপনি থেকে শুরু করে যারাই কথা বলছেন, অনেক কিছু কথা বলছেন। আপনারা বাংলা জবাব চাইছে, নিশ্চয়ই বাংলা হিসেব চাইছে, ভারত জবাব চাইছে, হ্যাশট্যাগ জবাব চায় বাংলা না, হ্যাশট্যাগ হিসেব চায় বাংলা টুইট করুন আপনারা, হ্যাশট্যাগ আপনিও যুক্ত হন সেই টুইটে। জবাব চায় ভারত। সিএজি রিপোর্ট বলছে মারা যাওয়ার পরে 88,760 জনের বেশি চিকিৎসা হয়েছে। সিএজি রিপোর্টে বলছে প্রায় 7 লক্ষ মানুষের ফোন নাম্বার 999999 দিয়ে আয়ুষ্মান ভারত কার্ড হয়েছে। সিএজি রিপোর্টে বলছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনে অভিযোগ জমা পড়েছে 1,14,253টি, তার মধ্যে বেশিরভাগ রেল এবং ডিফেন্সে, তার কোনো সুরা হয়নি। সিএজি রিপোর্টে বলছে 1 কিলোমিটার হাইওয়ে, দ্বারকা হাইওয়ে এক্সপ্রেস তৈরি করতে 250 কোটি টাকা খরচা হয়েছে। সিএজি রিপোর্টে বলছে 50,000 ভুয়ো আয়ুষ্মান ভারত কার্ড হয়েছে। সিএজি রিপোর্ট এটাও বলছে, কই আমি তো শুনতে পেলাম না এই কথাগুলোর ব্যাপারে কেউ কিছু বলি। দ্বিতীয় কথা, আসছি আপনার সময় বলবেন, আপনার সময় বলবেন, আপনার সময় বলবেন, বারবার তো আপনারা এড়িয়ে যান, যখনই পশ্চিমবাংলা ওঠে তখন আপনারা ভারতবর্ষ টেনে আনেন। হচ্ছে হওয়াটা খুব স্বাভাবিক, শুভেন্দু অধিকারীর মতো আপনাদের এরকম গাত্র হয় না, ব্যাপারটা হচ্ছে এটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টটা যাবে আপনার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে।
দেখা যাক, অ্যাকশন কমিটি যাক। আচ্ছা একটা কথা বলুন তো, দেখা যাক আপনি তো প্রশ্ন বলছেন নয়। আরে না না না, এইটা কোন কমিটিতে যাবে? পার্থ চট্টোপাধ্যায়কে আমরা ক্লিন চিট দিচ্ছি, অমুককে আমরা বাংলার বাঘ বলছি। আপনাদের একটা নৈতিকতা তো থাকবে, আপনাদেরকে ভোটে জিতিয়ে দিয়েছি, আপনারা সততার প্রতীক বলেন। এই নৈতিকতা কথা 2 লক্ষ কোটি টাকা, বাংলার মানুষ কতগুলো হাসপাতাল পেত 2 লক্ষ কোটি টাকা। আপনি কোথায় যাচ্ছে 2 লক্ষ কোটি টাকা? কার কার পকেটে? আপনার পকেটে নিশ্চয়ই যায়নি। অনিন্দদা 2 লক্ষ কোটি টাকা আপনার পকেটে গেলে আপনি জবাব চাই বাংলাতে এই মুহূর্তে প্রাইম টাইম ডিবেটে বসতেন না। আমার কথাটা শেষ করতে আচ্ছা 10 সেকেন্ড বলুন, তারপরে তার উত্তর দিতে চান জগন্নাথ। এই যে আপনি এতক্ষণ এক্সাম্পল দিচ্ছিলেন না, আপনার কাছে থেকে 2 লক্ষ টাকা নিলে আপনি তাকে দিয়েছিলেন না, আপনার কাছে বলতে দিন। অনিন্দর আপনি যদি আমাকে 2000 টাকা দিতেন, সারা রাত হয়তো পাগল করে দিতেন। ময়ূক কি খরচা করেছে, ময়ূক কিভাবে খরচাটা করেছে, আপনি কথাটা শেষ করতে দিন। আপনি কাউকে 2 লক্ষ টাকা দিলে সে আপনার যদি ফেরত না দেন না কেন, আপনি আবার তাকে বলছি, আপনি আবার তাকে কি বলবেন যে ওই লোকটা যাকে টাকা দিয়েছে খুব ভালো কাজ করেছে? বলবেন না। এই কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাকে 1 নম্বর করেছে। যদি টাকাটা ইউটিলাইজ সার্টিফিকেট না দেয়, বছরের পর বছর টাকা দিয়ে এসছে কেন? বেশ, জগন্নাথ চ্যাটার্জি এর পাল্টা দেবে। 30 সেকেন্ড। যদি সিএজি রিপোর্টের কয়েকটি উদাহরণ দিয়ে কেন্দ্রীয় স্তরে কেন্দ্রীয় মন্ত্রকের কয়েকটি প্রকল্প নিয়ে আমাদের অনিন্দবাবু বললেন, উনি তৃণমূলের সমর্থক। আচ্ছা, তারপরেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা নির্মলা সীতারামন কি বলেছে? ওই সিএজি রিপোর্ট কংগ্রেসের লেখা, রাহুল গান্ধীর লেখা। ওই সিএজি রিপোর্ট মানি না, ওই সিএজি রিপোর্ট মিথ্যা বলতে বলেননি তো। তার মানে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী সকলের কাছে সিএজি রিপোর্টের একটি মান্যতা আছে, সিএজি রিপোর্টের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে। একই সিএজি রিপোর্ট, সেই সিএজি যখন দিল্লির জন্য লিখছে, দিল্লির মন্ত্রকের জন্য, অনিন্দবাবু তাকে গ্রহণ করছেন। আর সেই সিএজি রিপোর্ট যখন পশ্চিমবঙ্গে 2,30,000 কোটি টাকার হিসাব চাইছে, তখন অনিন্দবাবুর আঁকা বলছেন যে ওটা বিজেপি লিখে দিয়েছে। একবার সিএজি কে মানছেন, একবার সিএজি কে মানছেন না। আপনি ঠিক করুন সিএজি কে মানবেন কি মানবেন না, আপনি মানছেন কিনা? হ্যাঁ, দুর্নীতি হয়েছে সেন্ট্রাল যেটা মানছেন। আমি দুজনের কাছে একদম অনিন্দদা হয়ে গেছে, আমি দুজনের কাছে যাব। কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলছেন যে টাকার পাহাড়, এবং টাকার পাহাড় নিয়ে মানে একটা সময় বাংলাকে বোঝানোর জন্য অন্যান্য বিশেষণ ব্যবহার করা হতো। এখন আমার নিজেরও খারাপ লাগে যে টাকার পাহাড়টা যেন সিনোনিমাস টু বেঙ্গল, সমার্থক হয়ে যাচ্ছে বাংলার সাথে সন্ময়দা। একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই সংসদ ভবনের বক্তব্যটা শুনে নিই এবং তারপর আপনার কাছে আসছি। आपने ऐसी व्यवस्था बनाई थी जिस बेटी का जन्म नहीं हुआ उसको आपके यहां से विधवा पेंशन जाते थे, और ऐसे सरकारी योजनाओं को मारने के जो रास्ते थे ना, 10 करोड़ फर्जी नाम बंद किए। ये जो परेशानी है ना इन चीजों की है, क्योंकि रोजमर्रा की काय उनकी बंद हो गई है। आदरणीय अध्यक्ष जी, हमने ये फर्जी नामों को हटाने से करीब 3 लाख करोड़ रुपया फर्जी हाथों में जाने से बचाया, गलत हाथों में जाने से बचाया। देश के टैक्स पेयर का पाई बचाना और सही काम में लगाना, इसके लिए हमने जीवन खपा रखे हैं। সন্ময়বাবু কি বলবেন? প্রথমেই আমি বলি, অনিন্দ সিংহ রায়ের কথার প্রেক্ষিতেই আমি প্রথমত বলি, মধ্যপ্রদেশে বাজি কারখানায় বহু মানুষ মারা গেছেন, সুতরাং পশ্চিমবঙ্গে বাজি কারখানায় মানুষের মৃত্যুটা জাস্টিফাইড। মানে এই ধরনের একটা অদ্ভুত লজিক নিয়ে অনিন্দ সিংহ রায় কথাবার্তা শুরু করলেন। আমি মূল কয়েকটা প্রশ্ন তুলব। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে 2013 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছেন, এবং 2011 থেকে এই সিএজি অনাচার চলছে, বারবার সেই রিপোর্টটা আসছে। তো 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত 10 বছরে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আলোচনা হওয়ার পর সেই রিপোর্ট একদিনের জন্য, একবারের জন্য বিধানসভায় পেশ করা হয়নি কেন? যা সারা ভূভারতে সেটা হয়। এক। দ্বিতীয়ত, একটা কোভিড জোনের কথা শুনছে যে কোভিড টাইমে নাকি এই সিএজি রিপোর্টের এই অ্যানোমেলিগুলো হয়েছে। আপনি বলছেন একটু আগে ময়ূক, আমার প্রশ্নটা হচ্ছে একদম রাজ্য সরকারের তরফ থেকে যে স্টেটমেন্ট, রাজ্য সরকারের তরফ থেকে স্টেটমেন্ট আছে 2000, এটা গাছ হওয়ার ব্যাপার হতে পারে, মানে এটা ল্যাকাডিসিক্যাল অ্যাটিটিউড হতে পারে। 2018-19 সালে কোভিড হয়েছে, 2011 থেকে কোভিড হয়েছে। মানে এই অদ্ভুত যুক্তিবোধ নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে কি বোঝাতে চাইছে? আমি আজকে শুনছিলাম বিধানসভার বাইরে দাঁড়িয়ে যারা আমাদের বিরোধী দলের পক্ষ থেকে যে স্টেটমেন্টটা করা হচ্ছিল, ভুয়ো হাজার অ্যাকাউন্ট আইডেন্টিফাইড। এতদিন তো আমরা শুনছিলাম ফান্ড ডাইভার্সন,
ভুয়ো হাজার হাজার অ্যাকাউন্ট ডাইভার্সন, সেটা মানে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, সেটা পর্যন্ত সিএজি রিপোর্টে রিফ্লেক্টেড না। কিন্তু সন্ময়দা, আমার হাতে সেই কাগজ আছে এবং তার যে পাল্টা রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে, প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকে বলছেন কোভিড পরিস্থিতিতে কিন্তু বিপুল খরচ করতে হয়েছে রাজ্যকে এবং অনেক কন্টিনজেন্সি ফান্ড এরকম ভাবে ব্যবহার করতে, মানে মানুষকে বাঁচাবে আগে না টাকা পয়সার হিসেব দেবে। সেটা তো 2018-19-এ 2011-12 থেকে 2020 আমি বলছি 2019-20 2011 থেকে আমার এন্টায়ার রিপোর্ট আমার হাতে আছে, 2011-12 থেকে অ্যানুয়ালি চলছে। এক দ্বিতীয়ত আমি একটা অন্য জায়গা বলবো, সেটা হচ্ছে এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিধানসভায় পেশ করা হয় না কেন জানেন? আমি খুব সিম্পলি সাধারণ মানুষের জন্য, রিপাবলিকের দর্শকদের জন্য বলছি, মানুষ যখন ইদানিংকালে ডাকাতি করতে যায় সিসিটিভি কভারেজ থাকে তো মুখে দেখবেন একটা কভার আপ করে নিয়ে যায়। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি রিপোর্টটা শেষ পর্যন্ত বিধানসভায় পেশ করা হয় না ওই চোরগুলোকে বাঁচানোর জন্য। 3 নম্বর হচ্ছে গতকাল নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি সংসদে খুব পরিষ্কারভাবে বলেছেন, আপনি ডিমান্ড প্লেস করুন, তার সঙ্গে আপনি সার্টিফিকেট দিন সিএজি, অন্যদিকে আপনি পেমেন্টটা নিয়ে যান। এই সিম্পল অর্থটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী বোঝেন না? বোঝেন, কিন্তু সেটাকে গার্ড করছেন কেন আমি বলি। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এরা অপরাধী নয়, এরা অভিযুক্ত নয়, এরা চুরি করেনি। ফলে আলটিমেটলি সেই জন্য দাঁড়িয়ে সেদিকে ময়দানে দাঁড়িয়ে ওই অনশন মঞ্চে বলেছেন যে সিএজি রিপোর্টটা মিথ্যে, একদিকে এটা বলেছেন, আবার অন্যদিকে সেই একই মঞ্চে দাঁড়িয়ে একই বক্তৃতার মধ্যে আমি শুনছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমরা সমস্ত বিল জমা দিয়ে দিয়েছি। আচ্ছা, যদি সমস্ত বিল ভাউচার আপনি জমা দিয়ে থাকেন তাহলে সেটা পাবলিক ফোরামে আনুন, প্রেস স্টেটমেন্ট করুন, প্রতিদিন সকাল বিকেল দুপুর রাত্রি আপনি প্রেস কনফারেন্স করছেন, করে বলুন যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি না, সিএজি যে কমপ্লেনটা করেছে সেই যে সিএজি কমপ্লেনের ব্যাপারে আমাদের এই ডকুমেন্ট আমাদের হাতে রয়েছে, সেটা করতে পারছেন না কেন? আমি আরেকটা কথা খুব অ্যাড করবো এখানে, মহিক আমার খুব বলতে ইচ্ছে করছে যে ইমিডিয়েটলি রাজ্যপালের সিভি আনন্দ বোসের উচিত সিএজি রিপোর্টের ব্যাপারে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া যে ইমিডিয়েটলি এফআইআরটা করা। নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু এবার রাজ্যপালের দায়িত্ব পালন করা, এফআইআর এর নির্দেশ দেওয়া। নিজেই তো রাজ্যপাল বাজেট সেশনে তিনি বক্তব্য রাখতে রাখতে পারলেন না। এবার ঘটনা হচ্ছে বিরোধী দলের বিধায়করা যাচ্ছেন এবং আমি সেখানে আশা করবো রাজ্যপাল এরপরে কিন্তু এফআইআর এর জন্য পরিষ্কার নির্দেশ দেবেন। আমি একটা কথা বলে শেষ করব। আচ্ছা ময়ূর, সাধারণ মানে এমনি প্রাইভেট সেক্টর কোম্পানিতে টপ বস যখন তার সাবঅর্ডিনেটদের বা অন্যান্য ডিভিশনাল ম্যানেজারদের কোনো একটা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেন এবং সেটা যদি সেখানে অ্যানোমালি থাকে, শেষ পর্যন্ত কী হয়, তাদের শোকজ হয়, সাসপেন্ডেড হয়, তাদের মাইনে আটকানো হয়, টার্মিনেটেড হয় এবং তার বিরুদ্ধে পুলিশের কেস হয়। তো সরকারি ক্ষেত্রে পাবলিক টাকা, এখানে আমরা যারা বসে আছি প্রত্যেকের দেওয়া ট্যাক্সের ডিভিডেন্ডের টাকায়, ক্যামেরার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকের দেওয়া ট্যাক্সের টাকা, এই টাকার মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে। তাহলে কেন এদের বিরুদ্ধে এফআইআর হবে না? কেন আরো কড়া কেন ব্যবস্থা হবে না? জেলে পোড়া হবে না? একদম। এবং আমি একবার ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে এবং এই ব্রেকিং নিউজটাও একটা গোটা 1 ঘন্টার ডিবেট হওয়ার মতন, কারণ নজর রাখতে হবে এই খবরের দিকে। ইউপিএ সরকারের অর্থনৈতিক অব্যবস্থা, যা সমস্ত অব্যবস্থা রয়েছে, অ্যানোমালিজ রয়েছে, অব্যবস্থার বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করতে চলেছে বিজেপি এবং সে কারণে বাজেট সেশন দীর্ঘায়িত করা হলো। সংসদে বাজেট অধিবেশন একদিন বাড়ছে শুধুমাত্র ইউপিএ আমলের শ্বেতপত্র প্রকাশ করার জন্য। এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ, ইউপিএ আমলে যে সবকিছু সবাই ধোয়া তুলসী পাতা ছিল না, সমস্ত তথ্য এবার বিজেপি সরকার প্রকাশ করতে চলেছে এবং সেটা বাজেট অধিবেশনেই প্রকাশ করবে বলে একদিন বাড়ানো হচ্ছে নির্ধারিতভাবে। আমি ঝন্টু বড়াইকের কাছে যেতে চাই। ঝন্টু বড়াইক, আপনার কাছে খুব নির্দিষ্টভাবে একটা প্রশ্ন আমার, এবং সেই প্রশ্নটা এই মুহূর্তে একবার আপনার কাছে যাবো, কিন্তু কেউ পিসিআরকে বলবো যদি কোনো কলার এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকেন, আমি তার টেলিফোন উনি অনেকক্ষণ হয়তো অপেক্ষা করছেন, কেউ যদি থাকেন অবশ্যই বলতে আমরা ঝন্টু বাবুকে একটু বিরত করে তারপরে নিয়ে নেবো। ঝন্টুদা, খুব নির্দিষ্টভাবে আপৎকালীন মানে কন্টিনজেন্ট ফান্ড, সেই কন্টিনজেন্ট বিল নিয়েও কার্যত উদ্বেগ প্রকাশ করেছেন সিএজি। মানে বলা হচ্ছে এই ধরনের যে ফান্ড সেগুলো যে কোনো সময় অ্যাবস্ট্রাক্ট কন্টিনজেন্ট বিল, এসি বিলের মাধ্যমে টাকা তোলা হয়, কিন্তু খরচের হিসেব সাধারণত 1 মাসের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবার 1 মাসটা 60 দিন হতে পারে, এত বছর হয়ে যাচ্ছে, কেন আপৎকালীন টাকা তোলা হয়েছিল, সেই টাকাটা কি হলো, এগুলো জানবে না কেউ? আমি প্রথমেই বলি, দেখো 266-র 1 নম্বর ধারায় ওখানে কনসলিডেটেড ফান্ড নামে একটা কলাম অ্যাড করা হয়েছে, কেন্দ্র এবং রাজ্য উভয়। এই যে আমাদের সংবিধান প্রণেতারা না ভাড়ারের চাবিটা, সংবিধানটা এত সুন্দরভাবে লিখেছে যে ভাড়ারের চাবিটা শাসক দলের হাতে দেয়নি, বিরোধীদের হাতে দিয়েছে, কারণ যাতে গণতন্ত্রটা বেঁচে থাকে। ভারতবর্ষে একটু আগে জগন্নাথবাবু বলছিলেন, ভারতবর্ষে এখনও পর্যন্ত স্বাধীনতার 76 বছরেও
একটাও নজির কোনো স্টেট গভর্নমেন্ট করতে পারেনি যেখানে বিরোধীদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। ইভেন কংগ্রেস যেখানে সেন্ট্রালে রিকুইজিট আনেনি, নাম্বারস আনেনি, তারপরেও কিন্তু অধীর চৌধুরী হচ্ছে ভারত সরকারের পার্লামেন্টে কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির পদে বসে আছেন এবং তিনি অডিটে বলেছেন পশ্চিমবঙ্গ সরকারকে মনরেগা এবং অন্যান্য সোশ্যাল সেক্টরে কিন্তু সেন্ট্রাল রিকুইজিট অ্যামাউন্ট দিয়েছে। আমার কথা নয়, অধীরবাবুর কথা, উনিও বিরোধী। এবার প্রশ্নটা হচ্ছে, তুমি দেখবে যে কন্টিজেন্সি ফান্ড কি, অর্থাৎ ব্যতিক্রমী ফান্ড, এমার্জেন্সিতে যাতে বিভিন্ন আলোচনা না করে কোনো রকমভাবে শিফট করা যায়। ময়ূক, তোমাকে পরিষ্কার বলি, এই সরকার এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিজের হাতে রেখে কার্যত কন্টিজেন্সি ফান্ডের আড়ালে কনসলিডেটেড ফান্ডকে যখন তখন বিধানসভায় এড়িয়ে, বিরোধীদের এড়িয়ে এগুলো খরচা করছে, যথেষ্ট ছাড় করছে। আমরা জানি মিড ডে মিলের টাকা মুখ্যমন্ত্রীর জনসভায় ব্যবহার হয়, বকটুয়ের বিস্ফোরণে যারা নিহত তাদের বাড়িতে দেওয়া হয়েছে। আরেকটা কথা তোমাকে বলি, মুখ্যমন্ত্রী গত পরশুদিন প্রেস স্টেটমেন্ট করে বলেছে সেন্ট্রাল আমাদের মনরেগার 2002-03 খরচ চাইছে। ময়ূক, আমি একটা পঞ্চায়েতের আধিকারিক হিসেবে 2003-04 সালে কাজ করেছি বামফ্রন্টের সময়। মনরেগা চালু হয়েছে 2006-এ, অর্থাৎ তার আগে ফুড ফর ওয়ার্ক ছিল, মনরেগা ছিল না, 100 দিনের কাজ তখন ছিল না, চালের বিনিময়ে খাদ্যের বিনিময়ে কাজ হতো। তাই মুখ্যমন্ত্রী কত বড় মিথ্যাচার করতে পারে। তোমাকে লাস্ট একটা কথা বলি, 164 নম্বর উপধারায় যৌথ দায়িত্বের নিয়ম পরিষ্কার বলা আছে যে অপরাধ যদি কেউ করে থাকে তাহলে কর্মীবর্গ মন্ত্রী ভিজিলেন্সে যেটার পদে বসে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনি ডিরেক্ট দায়ী। অর্থাৎ হেমন্ত সোরেন যদি 2000 সালে কোনো দুর্নীতিতে আজকে জেলে যায় তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই পুরো ব্যবস্থা ইকোনমিক অফেন্সগুলো যেটা তিনি কার্যত ইন্ডোর্স করছেন, দায় এড়ানোর চেষ্টা করছেন, না করছেন, নস্যাৎ করছেন, এর জন্য তিনি জেলে যাবেন না কেন? আর উনি তো তিনি তখন পার্লামেন্টে ছিলেন, নিজে জিএসটি আইনের যে কলামটায় সই করেছিলেন যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট, ইউসিআর এবং অ্যাকশন টেকেন রিপোর্ট জমা না দিলে পরের লটের টাকাটা আসে না। 19টি রাজ্যকে বলা হয়েছিল 2023 সালে তারা দিতে পারেনি, দুর্নীতির কথা বলেছেন আপনি জানেন? আপনি জানেন না তো, আপনি বলবেন, আপনি না জেনে বলছেন। আরে বাবা, আপনি বলবেন তো, না জেনে বলছেন, আমাকে বলতে দিন, হয় বলে বলছেন। আপনি বলতে দিন। 100 দিনের কাজে, আমার কথা আপনি বলছেন 100 দিনের কাজে ইউপি কত টাকা দুর্নীতি করেছে জানেন? এই 19টি সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী 100 দিনের সব থেকে দুর্নীতি হয়েছে শুধু তৃণমূল সরকার দেয়নি। এটা আমার রিপোর্ট নয়, এই দেখুন লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা। আপনি জানেন এমপি গুজরাট তারে প্রথমে দিকে রয়েছে, আজকে এখানে সেন্ট্রাল থেকে বহুবার লোককে হয়েছে। আরে দাদা কি আপনি মিথ্যা কথা বলছেন মশাই? আরে রিপোর্ট চ্যালেঞ্জ করুন, সম্পূর্ণ আমার বিরুদ্ধে মানহানি মামলা করুন। আপনি মিথ্যা কথা বলেন, কিন্তু এখানে বলতে দিন, আপনি মিথ্যা কথা বলছেন, এখানে বলতে দিন, আপনি বিভ্রান্তিকর সৃষ্টি করছেন, এখানে আপনি মিথ্যা কথা বলছেন। 2017 সালে আপনি বলুন না, কন্যাশ্রী প্রকল্পের জন্য অডিট করতে বলেছিল এই সরকার। আপনি জানেন এই 100 দিনের কাজে সিকিউরিটির কারণে কন্যাশ্রী 81 লক্ষ ইউপি ম্যাক্সিমাম দিয়ে করেছে। আপনি জানেন সবাইকে একটু থামাচ্ছি, আবার আমি আপনাদের কাছে ফিরছি, হিসেব কেন দেবেন না, হিসেব কেন দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। এই মুহূর্তে কলকাতা থেকে রাজীব দত্ত একজন কলার এই মুহূর্তে রয়েছেন। নমস্কার রাজীব বাবু, ময়ূক বলছি, বলুন। ময়ূক বাবু, আমি একটা প্রশ্ন করতে চাইছি। প্রশ্নটা হলো যে একটা গভর্নমেন্ট যখন, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন পয়সা দিচ্ছে বেঙ্গল গভর্নমেন্টকে, তখন তার উচিত তার হিসাবটা দেওয়া। ঠিক, যে যাই খরচা করেছে সব রাজ্য যদি দিতে পারে তাহলে বেঙ্গল গভর্নমেন্টকে অসুবিধাটা কোথায় হিসাবটা দেওয়ার, এবং সেই হিসাবটা পাবলিক ডোমেনে কেন আনছেন না, কেন প্রেস কনফারেন্সে বলছেন না? বেসিক কথা, ভেরি গুড রাজীব দত্ত, একদম একদম পরবর্তী, একদম একদম এইটা নিয়ে তর্ক হওয়ার মতন, সাধারণ মানুষ এই কথাগুলো বলছেন কলকাতা থেকে। তারপরেই ডক্টর এস ভট্টাচার্য রয়েছেন হলদিয়া থেকে। নমস্কার। নমস্কার, ময়ূক বলছি, বলুন সংক্ষেপে প্লিজ। নমস্কার। হ্যাঁ, আমরা আজ 2024-এ এসে দেখতে পাচ্ছি গত 13 বছর ধরে তৃণমূলের দল কিংবা সরকার সবাই মিলে একটা চুরি করেছে। সেখানে হিসাব তো চাইলে পাওয়া যাবে না, এটা স্বাভাবিক, কিন্তু যারা এসে এই ক্যামেরার সামনে বসে এনারা জাস্টিফাই করার চেষ্টা করেন যে না আমরা ঠিক করছি, ওনারা ঠিক কাজ করেন, নিজেদেরও তো অস্বস্তি লাগার একটা ব্যাপার রয়েছে। এটা খুব অস্বস্তিকর লাগে। আমরা বাঙালিরা তো মিনিমাম একটা নিজেদের জাতিবদ্ধ একটা রয়েছে, হ্যাঁ, এই যে একটা নিজেদের ব্যক্তিসত্তা তো রয়েছে, কিভাবে ওনারা এসে জাস্টিফাই করেন? এগুলো ঠিক নয়, এবং ওনারা দেবেন না এটাও স্বাভাবিক। যে চুরি করে
ভট্টাচ বাবু, আজ যে আমি বলেছি জবাব চায় বাংলা না হিসেব চায় বাংলা, কথাটা কি ঠিক না ভুল? অবশ্যই ঠিক, সবাইকে হিসাব দিতে হবে, এটা তো কারো ব্যক্তিগত টাকা নয়। আমার আপনার ট্যাক্সের টাকা হরিণ লুটের মতন উড়ে যাবে, হিসেব দেবে না, এটা চলবে না। ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে। এবার এই যে ভোটটা আমরা যে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর, প্রশ্নের রেজাল্ট, ভোটের রেজাল্ট এই মুহূর্তে চলে এসেছে জবাব চায় বাংলাতে। যে ভোট আমরা এখানে করেছিলাম, প্রশ্ন করেছিলাম, শেষ হবে জারি জুরি, ধরা পড়বে কি তৃণমূলের চুরি? তৃণমূল কংগ্রেস কি সত্যি চুরি করেছে? কত শতাংশ মানুষ ফেসবুকে বলছেন, 91%, 91% মানুষ বলছেন যে এবার ধরা পড়বে, কিছু একটা হচ্ছে, কিছু একটা চুরি গন্ডগোল হচ্ছে। 9% মানুষ এখনো আশাবাদী যে না, এসব কুৎসা। ফেসবুকের পরে এক্স হ্যান্ডেল, যেখানে হ্যাশট্যাগ হিসেব চায় বাংলা এই মুহূর্তে ট্রেন্ড করছে, এই মুহূর্তে 80% মানুষ সেখানে বলছেন যে এবার জারি জুরি সমস্ত, আর জারি জুরি চলবে না, এবার ধরা পড়বে চুরি। 20% মানুষ কনফিডেন্ট যে কোনো চুরি হয়নি, কিচ্ছু হয়নি। তৃণমূল কংগ্রেসের এই যে দাবিটা বিরোধীদের, এটা আমি বলছি না, বাংলার বিরোধীরা বলছেন। ইউটিউবে বিরোধীরা জিতছেন না, তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা জিতছেন। 92% মানুষ এই মুহূর্তে ইউটিউবে যারা দেখছেন তারা বলছেন যে জারি চুরি খতম, এবার ধরা পড়বে যারা চুরি করছে। 8% মানুষ এখনো আশাবাদী, তারা শাসক দলের সমর্থক হয়ে তারা বলছেন যে না, সমস্ত কিছু কুৎসা। আমি একেবারে আমার যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে এক এক করে যাব, 30 সেকেন্ড করে প্রত্যেককে দেবো। জগন্নাথ চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করছি। জগন্নাথ চট্টোপাধ্যায়, বাংলার মানুষ খুব বেসিক একটা কথা বলছেন যে এটা তো ভাই আমরা বেসিক, ছেড়ে দিন কমিটি, ছেড়ে দিন তদন্তকারী এজেন্সি। আমি সরকারে চক্ষু লজ্জারও একটা বিষয় আছে তো। হ্যাঁ নিশ্চয়ই, চক্ষু লজ্জার কারণেই তো সরকারি ব্যবস্থাটা চলছে, এবং এই লজ্জার আবরণ উন্মোচন করে দিয়েছে সিএজি। মুখ্যমন্ত্রী বলতেই পারতেন যে হ্যাঁ ঠিক আছে, আমার চুরি হয়েছে, আমরা হিসেব দিতে পারছি না, আমি একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে হিসেব দিয়ে দেব। তা না বলে তিনি বিজেপি ক্যাগের রিপোর্ট লিখে দিয়েছে, আমি সব হিসেব দিয়ে দিয়েছি। এবং আরও একটি মানে রোমহর্ষক খবরই বলতে পারেন, এই 2023 সালে এই ক্যাগের রিপোর্ট আসা, তারপরে মামলা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আর কোনো ক্যাগের রিপোর্ট রাজ্য সরকার বিধানসভায় পেশ করবে। 23 সালে, এখন 24 সালে, গত 1.5 বছরে মানে এখনো কোনো অডিট রিপোর্ট আর রাজ্য সরকার বিধানসভায় পেশ করে। বঙ্কিম ঘোষ, আমার যেটা বলার সেটা হচ্ছে যে বারবার বিধানসভায় যখন আমরা এই প্রশ্নগুলো তুলি তখন সরকার এটা থেকে এড়িয়ে চলে যায়। আজকে তৃণমূল কংগ্রেসের নেত্রী গত 2 দিন ধরে তিনি যে এখানে ধর্ণা করেছেন, সেই ধর্ণা থেকে নিজের অপরাধকে আড়াল করার জন্য তিনি 2002-03 সালে বামফ্রন্ট সরকারের রিপোর্টটাকে টেনে এনেছেন, যে সেই সময় ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি হয়েছিল, ফলে যত দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির দায় এখন আমি নেব কেন। এটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। একটা সরকার চলে গেলে আর একটা সরকার এলে সেই সরকারকে তার দায় নিতে হয়। আজকে 1,92,000 কোটি টাকা ঋণ করে গেল, তার দায় তুমি নিতে পারলে, আর তুমি এখন এখানে 2003-এর ক্যাগের রিপোর্টের দায় নিতে পারবে না। দেখুন মৌলিক, আমি একটা কথা পরিষ্কার বলি, আমি যখন চুরি করব ঠিক করব, তখন আমার যে জায়গায় আমি চুরি করব সেখানে আমার নিজের পাহারাদার রাখবো। এটা হচ্ছে একটা কমন সেন্স, মানে যারা বেসিক্যালি মানে কমিটেড চোর এবং মানে ডেডিকেটেড চোর এবং প্রথম দিন থেকে চোর, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে তাই। আমি একটু হিসেব ঘাঁটছিলাম, আমি দেখছিলাম যে 2010 থেকে 2014 কোন সরকার ছিল, তখন ডক্টর মনমোহন সিংয়ের সরকার ছিল। তখন পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান কে ছিলেন দিল্লিতে? তিনি ছিলেন কিন্তু মুরলী মনোহর যোশী, বিজেপি। ভালো করে খেয়াল করে দেখুন। আচ্ছা, এরপর দেখুন 2016 থেকে 19 তখন বিজেপি সরকার। কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন? তখন কিন্তু কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে। 2019-এ যখন অধীর রঞ্জন চৌধুরী, তার মানে একদম স্বীকৃত বিরোধী দলনেতা নয় বিকজ অফ নাম্বারস, তখনও কিন্তু সেই অধীর রঞ্জন চৌধুরীকে কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই জায়গাটা দেওয়া ছিল চেয়ারম্যান। আমি এইটা বলে শেষ করবো যে কৃষ্ণ কল্যাণী, মুকুল রায়, এদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান রাখার কারণ এই দলবন্ধু নেতাদের কারণ হচ্ছে আমি প্রথমেই বলি, দেখো যে 19টি রাজ্য যখন হিসেব চেয়েছিল গত বছর মার্চ মাসে, 18টি রাজ্য দিয়েছে, পশ্চিমবঙ্গ দেয়নি, প্রথম কথা। দ্বিতীয়, পশ্চিমবঙ্গের 81 লক্ষ যে সবচাইতে
পশ্চিমবঙ্গ সরকার অ্যাড করেন কন্যাশ্রী প্রকল্প, তার একটা ক্যাগ রিপোর্ট চাওয়া হয়েছিল রিপোর্ট করার জন্য। 17/2/2023 তারা তাদের রিপোর্ট প্লেস না করে একটা জিনিস বলেছিল যে কন্যাশ্রীতে কোনো ক্যাগ করা যাবে না, কোনো অডিট করা যাবে না, কারণ এটা কনফিডেন্সিয়াল ব্যাপার এবং এটা সিকিউরিটির পারপাস। কত হাস্যকর, তাকিয়ে দেখো এই জায়গায় একের পর এক এরা ক্যাগ রিপোর্টকে এড়িয়ে গেছেন দিনের পর দিন। একদম অনিন্দদা তারপরেও কি চক্ষু লজ্জা হবে না? না আমি একটা মাঝখানে কথা বলি। অনিন্দদা, হিসেব চায় বাংলা, 30 সেকেন্ড সময় দিচ্ছি, হিসেব চায় বাংলা কবে দেবেন? আরে বলতে দিয়ে দিন। বিলটা কবে দেবেন? মেমেটা কবে দেবেন? বলি আরে দেন, কাগজ দেখাবেন না, বিল তো দেখান। আপনি আমায় জিজ্ঞাসা করলেন, আপনি নিজে বলবেন, বিল দেখাতে হবে। আপনি নিজে বলবেন না আমি বলবো? 10 সেকেন্ড। আচ্ছা শুনুন, 100 দিনের কাজে যখন আমাদের রাজ্যপাল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গিয়ে দরবার করে, তখন এই শুভেন্দু অধিকারী বলেন দাঁড়ান, আপনার সবাই বলেনি, আমি আপনার সবাই বলেনি, তখন শুভেন্দু অধিকারী বলে এই রাজ্যপালের কথার কোনো গুরুত্ব নেই। এই শুভেন্দু অধিকারী একদম আমার সময় একেবারে শেষ। আমি অনিন্দদা দুঃখিত, আমি আপাতত এখানেই থামাচ্ছি, কারণ সময় শেষ, কিন্তু সেই কথাটা বলেই শেষ করছি। কাগজ হাম নেহি দিখায়েঙ্গে এসব বলছেন বলুন, কিন্তু বিল দেখাতে হবে, ইউটিলাইজেশন সার্টিফিকেটও দেখাতে হবে, কারণ হরিণ লুটের মতন টাকা আসে না, টাকাটা আয় করতে হয়, ট্যাক্স দিতে হয়, এবং তারপর আপনাদের নেতাদের কাছে ওই টাকাগুলো খরচা করার জন্য আসে। হিসেব চাইবে, বাংলা হিসেব চাইবে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি ময়ূর, সঙ্গে থাকুন।